নমস্কার। আজকে কবিতা পড়ব কবি জয়দেব বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে। এমন একটা চরম রাজনৈতিক এবং মানবিক অবক্ষয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এমন একটা অকবি সুলভ, অসাহিত্যিক সুলভ চেতনাকে এখন আমরা প্রতিদিন বহন করছি, পুষ্ট করছি এবং সেই চেতনার জন্য গর্ব অনুভব করছি। সেরকম একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে যাঁদের কথা চিন্তা করলে, বিশেষ করে যে সমস্ত কবিদের কথা চিন্তা করলে আমরা আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমাদের ব্যক্তিগত মানুষগুলির ব্যক্তিগত যে আমরা কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, তাদের যে ব্যক্তিগত যে ছবি, যে পরিচয়, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমাদের পরিচয়গুলো, আমাদের ছবিগুলো, আমাদের ভাবমূর্তিগুলো, এগুলো কতটা ছোট হয়ে গেছে এবং এটা ক্রমশ ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে। আমরা ক্রমশ ক্ষয়ের দিকে চলেছি। একজন রাজনৈতিক নেতা যিনি সদা সর্বদা মিথ্যাচার করেন, তিনি একজন শিল্পীকে বলছেন যে তিনি কোথায় তার শিল্প পরিবেশনে, শিল্প নির্মাণে, শিল্পের সৃষ্টিতে তার কোথায় খামতি, সেদিকে তিনি আঙুল তুলছেন। এবং একজন শিল্পী, একজন স্রষ্টা ব্যক্তি, তিনিও নীরবে নত মস্তকে সেটা সহ্য করছেন, মেনে নিচ্ছেন, প্রতিপ্রশ্ন কিছু করছেন না। এমনটা হতেই পারে যে একজন রাজনৈতিক ব্যক্তি একজন শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীর কাজের সমালোচনা করতেই পারেন যদি তার যোগ্যতা থাকে, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি সেই যোগ্যতা তার না থাকে, তাহলে তো প্রশ্ন ওঠে। উল্টো দিক থেকে একজন শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরও অধিকার আছে একজন রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক জীবনে তার যে অবক্ষয়, তার যে অসদাচরণ, তার দিকে আঙুল তুলে দেখানো, এই অধিকার তারও আছে। একজন সাধারণ সামান্য মানুষেরও এই অধিকার আছে। তথাকথিতভাবে আমরা যাদেরকে মূর্খ বলে থাকি, যাদেরকে আমরা অশিক্ষিত বলে থাকি, সেই সমস্ত মানুষেরও অধিকার আছে একজন রাজনৈতিক নেতার, একজন শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীর, একজন সমাজকর্মী, উচ্চপদস্থ যে কোনো চাকুরিজীবীর জীবনের দিকে, আচরণের দিকে, কাজকর্মের দিকে আঙুল তোলার এই অধিকার তারও আছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখছি? বাস্তব ক্ষেত্রে আমরা দেখছি শুধুমাত্র ওই রাজনৈতিক ক্ষমতাটি যার হাতে আছে, তিনি ছাড়া অন্য কেউই সেই প্রশ্ন তোলার সাহস দেখাচ্ছেন না বা সেই মেরুদণ্ডটি বহন করছেন না। বাদবাকিরা হয় নীরবে আছেন অথবা আড়ালে সরে আছেন, আর অধিকাংশই চাটুকারিতা করছেন, পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন। যাই হোক, এই যে কবির কবিতা আমি পড়ব, জয়দেব বসুর, এই জয়দেব বসুর কবিতা পড়তে এসে এই যে আমি ভূমিকাটা করছি, এটা হয়তো একটু বেশি বড় হয়ে যাবে। অনেকে হয়তো মনে করতে পারেন এটা অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক বা উপযুক্ত নয়, এটা মনেই করতে পারেন। কিন্তু জয়দেব বসুর একটি স্পষ্ট রাজনৈতিক
মতবাদ বা দর্শনের প্রতি বিশ্বাস তার ছিল এবং তার লেখক জীবনের মধ্যে, তার কবি জীবনের মধ্যে কোথাও তিনি বাণিজ্যের জন্য, প্রচারের জন্য, জনপ্রিয় হবার জন্য কোথাও তিনি কখনো আপোস করেছেন বলে আমার জানা নেই। অন্তত তাঁর লেখার মধ্যে, তাঁর সৃষ্টির মধ্যে অন্তত সেই ছাপ দেখতে পাই না। যাই হোক, এটা বিতর্কের বিষয়, বিতর্ক রইল। যে কেউ আমাকে প্রশ্ন করতেই পারেন বা আমাকে কোনো ঘটনা দিয়ে, তাঁর কোনো কাজ দিয়ে আমাকে প্রমাণ হয়তো করতেই পারেন, সেই সুযোগ রইল, তাঁদের থাকতেই পারে। কিন্তু আমি জয়দেব বসুকে ব্যক্তিগতভাবে চিনতাম না, চিনতে চাইও না। তাঁর যে কাজ, যার জন্য তিনি জয়দেব বসু, সেই কাজের মধ্যে আমি সেরকম কোনো নমুনা পাইনি, যতটুকু আমার বিদ্যে বুদ্ধি সেই অনুযায়ী। আমি ভুল হতে পারি, যদি আমি ভুল হই তার জন্য আমি ক্ষমা প্রার্থী রইলাম। এখন আমি আমার এই প্রথম যে মুখবন্ধ বা মুখশুদ্ধি বা ভাষ্য, তা আপাতত এখানে শেষ করে আমি এবার জয়দেব বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা পড়ব স্রোত। স্রোত কবিতাটি কবি 1987 সালের মার্চ মাসের 2 তারিখে লিখেছিলেন রাত্রি 11:25 বলে তার এই শ্রেষ্ঠ কবিতার যে বইটি সেখানে লিপিবদ্ধ রয়েছে, লেখা রয়েছে। এখন এই স্রোত কবিতাটি আমরা পড়ি। মার্চ সন্ধ্যার বৃষ্টিতে আজ ইষ্ট হলো না মিষ্টি কুটুম, ভীষণ কষ্টে রাস্তার মাঝে দুহাঁটু আমার নবনীতপম, গন্ধ বাতাস সন্ধ্যার দিকে এ কেমনতর উত্তেজনায়, ঝোড়ো নিঃশ্বাসে বিশ্বাস করো রাগী রাগী মুখ ফিরিয়ে তাকালো, আমি ভয় পেয়ে তোমার দুয়ারে দাঁড়ালাম যেই, বাড়ি ঝড়ো ঝড়ো, জ্বরে উত্তাপে মহল হঠাৎ ভরে গেল দেখে, সরে যাব বলে যেই ইতি উতি তাকিয়ে দেখছি, দরজায় তুমি নিজেই আড়াল ভেঙে দিলে, আর অনাবশ্যক বাক্যালাপের এক্কা ছুটল। সেদিন সন্ধ্যা, মার্চ মাস জুড়ে বৃষ্টি নামল, সৃষ্টি নিছক কথা থাকলো না, মৈমনসিং গানের মতন তোমার দুচোখ দেখে এক ছুটে বড় রাস্তায় নেমে আসতেই ভীষণ কষ্টে এই বৃষ্টিতে দৃষ্টি হারালো, মার্চ সন্ধ্যার বর্ষণে আর হর্ষ হলো না ইষ্টকুটুম। পড়লাম স্রোত। এর পরে পড়ব দুশ্চিন্তা। জয়দেব বসুর লেখা দুশ্চিন্তা। আমি কি তরুণ কবি, রহিতাস্য মতামত দাও, উদাসীন হাসো কেন, এ কথা শুনেছি বটে, তুমি কোনো কবি ফবি পাত্তা দাও না, শিল্পে তোমায় হায় দিলচস্পি নেই, কি আর করার আছে, সকলে পাঠক নয়, কেউ কেউ আরও বেশি কবিতা বিরোধী, তবু এই অভিধার মীমাংসা আশু প্রয়োজন, তরুণ কবিরা শুনি অনেকেই অতি বিপ্লবী, কেউ কেউ দাড়ি রাখে, কেউ যায় খালাসি টোলায়, বাকি সব করে রব এখানে সেখানে। এই লাইনটা আমি আরেকবার পড়ব। বাকি সব করে রব এখানে সেখানে, তবু তারা নিয়মিত জ্যান্ত কবিতা লিখে থাকে। রহিতাস্য, লাল ঘোড়া, আমাদের অতিবামে অ্যালার্জি রয়েছে, অন্য সব রোগভোগও সম্প্রতি কাটিয়ে উঠেছি, এবং কবিতা দেখো লিখতে পারি না,
আমার ব্যাপার তবে বাদ দাও, এসো ওই কবিদের ছুঁয়ে দেখি অনুভূতি দেশ। এখানেও সমস্যা ঘনালো, কে কবি কবে কে মোরে, কে কবি কবে কে মোরে। যেজন ডিভোর্স দেয় শব্দে শব্দে, সেও কেন কবি নয়? যদি সেই দম্পতি হয়ে থাকে পুরাতন সরস্বতীহীন। কবিতাটি 1988 সালের মে মাসের 28 তারিখে লেখা, রাত্রি 11:50। পড়ছিলাম জয়দেব বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে তাঁর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধাস্পদেষু। আমার কাঁধের উপর থাকুক তোমার ভার, আমি হাঁটতে থাকি। আকাশ বাতাস যার, যে পার হবে কান্তার, সে তো আমার মধ্যে। বকুল ঝড়ে ঝরুক, আমি হাঁটতে থাকি। এটাও 89 সালে লেখা। এই কবিতাটি। এরপর পড়ব জনগণতান্ত্রিক কবিতার ইস্তেহার, 7 নম্বর, 90 সালে লেখা। বেশিরভাগ কবিতাই দেখতে পাচ্ছি রাত্রের দিকে তাঁর লেখা, সকালেও রয়েছে, দিনের দিকে সকালের দিকে, কিন্তু বেশিরভাগ কবিতাই লেখা দেখছি রাত্রের দিকে, যা টাইম এখানে উল্লেখ করা আছে। এই কবিতাটি লেখা হয়েছে রাত্রি 11:30। জনগণতান্ত্রিক কবিতার ইস্তেহার 7। গন্ধক মাখানো শব্দ ও আমার সামরা মাচেল, প্রথমে দাঁড়াও শূন্যে তারপর ভাসো। উড়ন্ত গালিচা থেকে নিচে দেখা যায় লুয়ান্ডা শহর জুড়ে অর্ধনত প্রতিটি পতাকা। সংসদ বিরোধী শব্দ ও আমার বিটি রণ দিবে, ছেড়ো না আমার হাত। রাত্রির প্রতিটি ট্যাভার্ন মুম্বাই শহরের বোবা পেটে গলে যাচ্ছে, তাদের বেষ্টন করে জেগে উঠছে ওয়াটার ফ্রন্ট। আক্রান্ত মরিয়া শব্দ ও আমার কেন্দ্রীয় কমিটি, কমরেডদের কষ্ট দাও, আমাকে অনিদ্রা। আমার পুরসভা অঞ্চল, কানের লতিতে কাঁচা ডালিমের দানা, কখনো দুলছে কখনো রয়েছে স্থির। আলো ছিঁড়ে আনা আধারে সওয়ার আমি, কাপুরুষ নই বীর। নিশুতি আধার চারপাশে দেখা যায় না, বহুদূরে একঠায় রাত জাগা আলো। সেই দিগন্তে ছুটছি এমন সময়, দুচোখ ঝলসে বিদ্যুৎ চমকালো। সে ঝলকে দেখি রাস্তার দুই ধারে গোপন এবং নিষিদ্ধ বেচাকেনা। কারা বিক্রেতা? তারা আমাদেরই লোক। খদ্দের ডেকে বলছে, কি নিবি নে না। কি বেচছে তারা? এতদিন যত মুক্ত চোখের মণিতে লালন করেছি তাই। এতদিন যারা ছিল ইমানের রক্ষী, মোটামুটি আজ ফিরিওয়ালা সব্বাই। দেখি একলাই চলেছি, শিরস্ত্রাণ খসে গেছে কবে, আড়ষ্ট অঙ্কুশ। শোনো, আমি এক উত্তর ফাল্গুনী, বীর নই কাপুরুষ। এর পরের কবিতা আমার লোকাল কমিটি। এলসি বলেছে ঝামেলায় জড়াবে না, এলসি বলেছে তোমার জন্য প্রায়ই সমস্যা হয় আমাদের সকলের। এলসি বলেছে তাই। এলসি বলেছে একা কোনো কাজ নয়, হঠকারীরাই কেবল ওসব করে। এলসি বলেছে আমাদের আগে মানো, রাজ্য কমিটি যা বলছে সেটা পরে।
এলসি বলেছে, আমাদের আগে বলো, একা একা কোনো প্রতিবাদ করা মানা। জানিয়ে দেখেছি, ফল যা হয়েছে তার, শুধু আমি কেন, অন্যেরও সেটা জানা। ঘরে বসে থাকি, বই পড়ি, টিভি দেখি, এলসিতে গেলে আলগোছে তুলি হাই। যদি দেখি কোনো আক্রান্তের মুখ, এলসি বলেছে, বাপরে এড়িয়ে যাই। জয়দেব বসু। শেষ কবিতা পড়ব। মাওকে যা বুঝেছি। ভুলের সাথে ভুল ঠুকলেও ফুলকি জ্বলে, ফুলকি থেকে আগুন জ্বলুক এঘর ওঘর সবার ঘরে ঘরে। মেদ গলে যাক, মজ্জা গলুক, জাড্য ভেঙে চঞ্চলতা, পানাপুকুর উথলে যাক ঝড়ে। মেঘের সাথে মেঘ ঘষলেও কামান ডাকে, কামান দাগা প্রতিটি পাড়ার সদর দপ্তরে। 1994 সালের মে মাসের 2 তারিখে লেখা, রাত্রি 8:30 নাগাদ। মাওকে যা বুঝেছি। এই পড়লাম কবি জয়দেব বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে। আচ্ছা, কবি তরুণ কবিদের প্রতি একটি কবিতা লিখেছেন, এটা পড়ি শেষ করি। দেখি তিনি যখন লিখেছিলেন তরুণ কবিদের প্রতি, তখন যারা যারা তরুণ ছিলেন তারা তো আজকে হয়তো জীবনের মধ্য বয়সে বা শেষ বয়সে। দেখি, যখন আমায় নিঃশেষিত ভাবো, তখন আমি উড়াল দিই হাওয়ায়। যখন আমায় দীপান্তরী ভাবো, আমি তখন তোমার ঘরের দাওয়ায়। তরুণ, ওগো তরুণ তুমি, আমার হাতে শিউরে উঠবে না? পচন, তুমি পচন কাকে ভাবো? পচন মানে ভিন্ন কোনো দেহ, ফুটিয়ে তোলা সারের রূপ ধরে, এতে তোমার আছে কি সন্দেহ? তরুণ, ওগো তরুণ তুমি, আমার বুকে লতিয়ে উঠবে না? যখন তুমি নষ্ট ভাবো আমায়, তখন আমি নিজের ভাষা জাল বিছিয়ে দিই তোমার অগোচরে, তোমার গানে বাজে আমার তাল। তরুণ, ওগো তরুণ আমার, অস্থি দিয়ে বজ্র বাঁধবে না? দীর্ঘ এবং বক্তব্যবহুল প্রচুর লেখা জয়দেব বসুর রয়েছে, যেখান থেকে তার কাজ কর্ম চিন্তা ভাবনা রাজনৈতিক ক্যারেক্টার স্পষ্ট হয়ে যায়। কিন্তু সেগুলো দীর্ঘ হবে বা হয়তো কোনো রাজনৈতিক তর্ক বিতর্কের আরও অবকাশ বাড়াতে পারে, তাই আমি যতটা সম্ভব সেগুলোকে এড়িয়ে গেলাম। খুব ছোট ছোট অথচ বক্তব্যে বলিষ্ঠ, মেরুদণ্ডের স্পষ্ট আভাস পাওয়া গেল, এরকম কিছু কবিতা পড়লাম। কবি জয়দেব বসু। নমস্কার।